প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমরা এইচএসসি 27 বেসের সেকেন্ড পেপারের জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে? জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বারের আজকে একাডেমিকের প্রথম ক্লাস। কত নম্বর ক্লাস? একাডেমিকের প্রথম ক্লাস। যেহেতু প্রথম ক্লাস, সেহেতু পূর্ব পার্টে আমরা জটিল সংখ্যা নিয়ে কোনো আলোচনা করিনি। আলোচনা করছি? না, করছি না। তাই আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? প্রথম ক্লাসে দুইটা টপিক নিয়ে আলোচনা করব। এক, জটিল সংখ্যা কি? খুব ভালো মতো খেয়াল করে দেখো। হ্যাঁ, স্কুল পর্যায়ে আমরা জটিল সংখ্যা সম্বন্ধে আমাদের কোনোই ধারণা ছিল না। ঠিক আছে? দুই, আরেকটা আছে আর্গন চিত্র। ঠিক আছে? এই জটিল সংখ্যা দুইটা টপিক নিয়ে আজকে আলোচনা করব। তা আমরা শুরু করি। প্রিয় শিক্ষার্থী, এইচএসসি একাডেমিক হায়ার ম্যাথ ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমরা একাডেমিকের ক্লাস নিয়ে আলোচনা করতেছি, এটি এডমিশন না। একাডেমিকে মোটামুটিভাবে আমরা জটিল সংখ্যার 13টা ক্লাস নেব। যদি আমরা 13টা ক্লাস নিতে পারি, তাহলে জটিল সংখ্যার যে টপিকগুলো আছে মোটামুটি আমরা সবগুলো টপিক আমরা আলোচনা করতে পারবো এবং মোটামুটি 5-6টা বইয়ের অনেকগুলো প্রবলেম সলভ করতে পারবো। ঠিক আছে? আর অ্যাডমিশনের ক্লাসগুলো সেটা আলাদা। আচ্ছা, খেয়াল করো, জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার নিয়ে আলোচনা করব। আজকে জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বারের একাডেমিকের প্রথম ক্লাস। কত নম্বর ক্লাস? একাডেমিকের প্রথম ক্লাস। আচ্ছা, খেয়াল করো, পূর্বপাঠে আমরা কি পড়ছিলাম? আমরা বাস্তব সংখ্যা বা অসমতা নিয়ে আলোচনা করছিলাম। লম্বা টপিক, এটা স্কুলের সাথে যথেষ্ট মিল আছে। আমরা পড়াইছিলাম বাস্তব সংখ্যার থেকে এই টপিকগুলো পড়াইছি। দেন স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার কোনগুলো? যেসব সংখ্যা গণনায় ব্যবহার করা হয় সেগুলোকে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার বলে, এগুলো আমরা পড়াইছি। আমরা মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার নিয়ে আলোচনা করছিলাম। যেসব সংখ্যা এক অপেক্ষা বৃহত্তর, এক এবং ওই সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য, তাকে মৌলিক সংখ্যা বলে। ঠিক আছে? আমরা এগুলো বলছিলাম। সাধারণত আমরা মৌলিক সংখ্যা সেটকে 6n ± 1 দ্বারা প্রকাশ করি। সাধারণত সবসময় 6n ± 1 এর মধ্যে n এর মান বসাইলে যেন আমরা মৌলিক সংখ্যা পাবো, ব্যাপারটা এরকম না। ঠিক আছে? আমরা এগুলো পড়াইছি। খেয়াল করো, যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার আমরা আলোচনা করছি। আমরা এগুলো পড়ছি সহমৌলিক বা কোপ্রাইম, এই টপিকগুলো আলোচনা করছি। অনেকের ধারণা থাকে যে সহমৌলিক হইতে গেলে দুইটা সংখ্যা মৌলিক হইতে হবে, এমন কোনো কথা না। খেয়াল করে দেখো, এখানে 3 এবং 5 তারা সহমৌলিক, কারণ তাদের গসাগু 1। তাদের গসাগু 1। 9 এবং 10 সহমৌলিক, কারণ তাদের গসাগু কত? 1। হ্যাঁ, এখানে দেখো কোনোটাই 9-10-এর মধ্যে কোনোটাই কি মৌলিক না। ঠিক আছে? আবার এখানে দেখো 14 আর 17 তারা সহমৌলিক। দেখো একটা মৌলিক, আরেকটা কিন্তু মৌলিক না। সহমৌলিক হইতে গেলে যে দুইটাই মৌলিক হইতে হইব এমন কোনো কথা না। আমরা এগুলো নিয়ে আলোচনা করছি। ঠিক আছে? পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা আলোচনা করছি। আমরা ইন্টিজার বা হোল নাম্বার এগুলো নিয়ে আলোচনা করছি। অঋণাত্মক পূর্ণ সংখ্যা, শূন্য সহ শূন্যের ডানের গুলা, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এগুলো নিয়ে অঋণাত্মক পূর্ণ সংখ্যা আমরা আলোচনা করছি। ঠিক আছে? অঋণাত্মক পূর্ণ সংখ্যা কে অনেক সময় আমরা একে জেড প্লাস দিয়ে প্রকাশ করি, নিচে একটা শূন্য দেয়া। ঠিক আছে? অঋণাত্মক পূর্ণ সংখ্যা এটাকে আমরা প্রকাশ করি। আমরা ঋণাত্মক সংখ্যা নিয়ে আলোচনা করছি। নেগেটিভ সংখ্যা, তো শূন্যের বাইরে যেগুলো আছে এগুলো কি শূন্যের বাম দিক দিয়ে যেগুলো আছে এগুলো কি নেগেটিভ সংখ্যা। এটা বাস্তব সংখ্যা পড়ানোর সময় আমরা ডিটেইল আমরা আলোচনা করছি না? করছি। খেয়াল করে দেখো, আমরা এখানে বলছি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, শূন্যের বামে যে পূর্ণ সংখ্যাগুলো আছে -1, -2, -3, -4 এগুলো কি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে? এগুলো সাধারণত z <0 দ্বারা প্রকাশ করা হয়। আমরা পড়ছি, আমরা মূলদ সংখ্যা বা আনুপাতিক সংখ্যা বা মেয় সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। অনেকে প্রমাণ করে ফেলায় রোধ একটা মূলদ সংখ্যা, কিন্তু সে বুঝেই না মূলদ জিনিসটা কি বা অমূলদ জিনিসটা কি। হ্যাঁ, তাদেরকে যদি জিজ্ঞেস করি মূলদ সংখ্যা জিনিসটা কি, তারা বড় জোর p/q আকারে প্রকাশ করে এটুক বলে, বা pq পূর্ণ সংখ্যা বলে, q is not equal to 0 বলে, এটুক বলে। আরো শর্তগুলো আছে, যেন দশমিকে প্রকাশ করলে সীমাবদ্ধ হবে, অসীম হতে পারে, অসীম হলে পুনঃপুনিক হবে। এগুলো মূলদ সংখ্যা, আমরা এগুলো আলোচনা করছি। মূলদ সংখ্যার সেটকে ক্যাপিটাল কিউ দ্বারা প্রকাশ করা হয়, কোনো বলছি। ঠিক আছে? আমরা অমূলদ সংখ্যা বা অনানুপাতিক সংখ্যা বা অমেয় সংখ্যা বলছি, যেগুলো মূলদ না সেগুলো কি অমূলদ সংখ্যা। আমরা বলছি অমূলদ সংখ্যা সেটকে আমরা কিউ প্রাইম দ্বারা প্রকাশ করছি।
ঠিক আছে? এই মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা নিয়ে যে সংখ্যা গঠিত ওটাই বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। ঠিক আছে? কলেজে ভাইভাতে যদি তোমাকে জিজ্ঞাসা করে যে বাস্তব সংখ্যা কি, ভুলেও কখনো বইল না মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা নিয়ে যে সংখ্যা গঠিত তাকে বাস্তব সংখ্যা বলে। তাইলে নিজের পায়ে নিজে কোরাল মারলা। তখন তোমাকে বলবে মূলদ কি অমূলদ কি, এই ঝামেলায় যাব না। তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে বাস্তব সংখ্যাগুলা কি, তাহলে তুমি বলবা ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা আর শূন্য নিয়ে যে সংখ্যা গঠিত তাকে বাস্তব সংখ্যা বলে। সহজ হিসাব, ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা আর শূন্য নিয়ে যে সংখ্যা গঠিত তাকে বাস্তব সংখ্যা বলে। ঠিক আছে? তাহলে আমরা পাতার ওটাই খেয়াল করে দেখো। আমাদের এখনো পড়াতে যাচ্ছি না। হ্যাঁ, আমরা এই যে সেট সংখ্যাগুলো পড়ছি সবগুলা কি বাস্তব সংখ্যার উপসেট। সবগুলা কি বাস্তব সংখ্যার কি উপসেট। তাহলে এখানে রিয়েল নাম্বারটা হইল মূলদ আর অমূলদ নিয়ে যে সংখ্যা গঠিত। মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা নিয়ে যে সংখ্যা গঠিত সেগুলা কি বাস্তব সংখ্যা। প্রথমত আমাদের ধারণা ছিল বাস্তব সংখ্যার বাইরে কি আরো কোনো সংখ্যা আছে? না, এখানে জোড়, বেজোড়, মৌলিক, যৌগিক, পূর্ণ, ভগ্নাংশ, ধনাত্মক, ঋণাত্মক সব বাস্তব সংখ্যার মধ্যে আছে। প্রথমত গণিতবিদদের ধারণা ছিল না যে এই বাস্তব সংখ্যার বাইরে আরো কোনো সংখ্যা আছে কিনা। ঠিক আছে, আমরা এটা নিয়ে আজকে আলোচনা করব যে বাস্তব সংখ্যার বাইরে কোনো সংখ্যা আছে না নাই। ঠিক আছে, খেয়াল করে দেখো, আমরা এটা রিয়েল নাম্বার ইয়ে রাখছি, যেন সংখ্যা রেখা আঁকলাম। তো স্কুল পর্যায়ে তুমি সংখ্যা রেখা পড়েছো। এখন তোমাকে যদি বলি সংখ্যা রেখা জিনিসটা কি, খেয়াল করো, 0, 1, 2, 3, 4, ঠিক আছে, আমরা দিলাম। তো সংখ্যা রেখা বাম দিক দিয়ে দিলাম -1, -2, -2, -3, কত কত 4 দিলাম। আমরা দেখো গেছি এখানে সকল বাস্তব সংখ্যাগুলো যে রেখা দ্বারা সূচিত করা হয় তাকে সংখ্যা রেখা বা বাস্তব রেখা বা জ্যামিতিক রেখা বা নাম্বার লাইন বলে। তার মানে শূন্যের ডানে যা আছে সব পজিটিভ, আবার খেয়াল করো শূন্যের বামে যা আছে সব কি নেগেটিভ। তার মানে এখানে সকল বাস্তব সংখ্যাগুলো আছে। তা আমরা শূন্যের ডানে দিলাম সব পজিটিভ সংখ্যাগুলো আর শূন্যের বামে যা আছে সব কি নেগেটিভ সংখ্যা। তাহলে স্কুল পর্যায়ে তোমার কি কখনো মনে হয়েছে যে এই যে এটা বাস্তব রেখা, তো সকল বাস্তব সংখ্যাগুলো এখানে আছে, এই বাস্তব রেখার উপরে বা নিচে কোনো সংখ্যা আছে কিনা? এই বাস্তব রেখার উপরে ধরো এখানে P1 একটা বিন্দু, এখানে কি কোনো সংখ্যা আছে? বা এখানে মনে করলাম বামে কত P2, এখানে কোনো সংখ্যা আছে? বা সংখ্যা রেখার নিচ দিক দিয়ে বামে নিচ দিক দিয়ে P3, এখানে কোনো সংখ্যা আছে? বা সংখ্যা রেখার ডানে এখানে কি কোনো সংখ্যা আছে? স্কুল পর্যায়ে তোমার কি এরকম কোনো প্রশ্ন জাগছে? মনে হয় না জাগছে, মনে হয় না। আমার উত্তর জানার দরকার নেই, শুধু প্রশ্নটা জানলে আমি বলবো যে সে আসলে ভালো ম্যাথ বুঝে। কেউ যদি প্রশ্ন করে থাকে সংখ্যা রেখার উপরে বা নিচে বামে বা ডানে কোনো সংখ্যা আছে কিনা, এইখানে না সব বাস্তব সংখ্যা আছে, সংখ্যা রেখার মধ্যে সব বাস্তব সংখ্যা আছে। তাহলে বা সংখ্যা রেখার উপরে বা নিচে কোনো সংখ্যা আছে কিনা এটা নিয়ে আজকে আলোচনা করব। আছে, আমি আগে বলে ফেলাই আছে, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, নেক্সট 15টা। হ্যাঁ, খেয়াল করো, দেখো এখানে সব গণিতবিদরা বইছে। তাহলে সব গণিতবিদরা বৈশা আমরা বিভিন্ন সংখ্যা আসলে ধারণা দিচ্ছে। মানুষ এই যে আমরা যে সংখ্যাগুলো ব্যবহার করি এগুলো একদিন দুই দিন ধরে ব্যবহার করতেছে না, প্রায় 4500-5000 বছর যাবত আমরা এই সংখ্যাগুলো ব্যবহার করি। তো সব গণিতবিদরা কারা? এখানে সব গণিতবিদরা বইছে। সব গণিতবিদরা বৈশা একটা সিদ্ধান্ত নিল। কি সিদ্ধান্ত নিছ? বাস্তব সংখ্যার বাইরে আর কোনো সংখ্যা নাই 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 নাই। এই বাস্তব সংখ্যার মধ্যে জোড়, বেজোড়, মৌলিক, যৌগিক, পূর্ণ, ভগ্নাংশ সব আছে। আছে না? আছে। সব গণিতবিদরা বৈশাটা সিদ্ধান্ত নিল। ঠিক আছে, দেখো একজন গণিতবিদ বৈশা এখানে হাত তুললে বৈশা রয়েছে, এভাবে হাত রেখা কইতাছে আপনারা যেন কইলেন বাস্তব সংখ্যার বাইরে আর কোনো সংখ্যা নাই, কিন্তু আমার জানি কেমন খটকা লাগে। উনি বাস্তব সংখ্যার বাইরে আরো সংখ্যা আছে উনি ধারণা দিচ্ছে। ইতালির গণিতবিদ কার্নাডো উনি প্রথম ধারণা দিছে মেবি 1545 সালের দিকে। ঠিক আছে, তো উনি ধারণা দিচ্ছে যে বাস্তব সংখ্যার বাইরে আরো সংখ্যা আছে।
উনি কিউবিক সমীকরণ সমাধান করতে গিয়ে দেখছে যে বাস্তব সংখ্যার বাইরে আরো সংখ্যা আছে। কে দিচ্ছে? ইতালির গণিতবিদ। ঠিক আছে, নেক্সট পাতার উল্টায়। আচ্ছা, খেয়াল করো, এই ভদ্রলোকের জন্য এই ভদ্রলোকের ছবিটা আঁকো, আঁকো, হাসতে গেলে আঁকো, সাপ ব্যাং কিছু কত কিছু বায়োলজিতে আঁকো, তার ভদ্রলোকের ছবিটা আঁকো। এই ভদ্রলোক হলো জার্মান দেশের গণিতবিদ কার্ল ফ্রেডরিক গাউস, যাকে গণিতের বরপুত্র বলা হয়। উনি বলছে, এটা ওনার ফান্ডামেন্টাল থিওরেম আছে, এটা যে মৌলিক উপপাদ্য বলছে প্রত্যেকটা বীজগণিতিক সমীকরণের অন্তত একটি মূল আছে। বলছে কি, বীজগণিতের মৌলিক উপপাদ্য অনুসারে প্রত্যেক বহুপদী সমীকরণের, মানে একটা বহুপদী সমীকরণ যদি সমাধান করি অন্তত একটা কি তার মূল থাকবে। বুঝলে কথাটা? অন্তত তুমি প্রশ্ন করতে পারো, স্যার মূল কি? তুমি তো প্রশ্ন করতে পারো মূল কি। পাতাটা উল্টায়, খেয়াল করো। আচ্ছা, যেমন দেখো, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0 একটা সমীকরণ। যদি এই সমীকরণকে সমাধান করি তাহলে এর মান হবে 2 আর 3। 2 আর 3 ব্যতীত অন্য কোনো মান এই সমীকরণকে সিদ্ধ করবে না, করবে না। যে মান সমীকরণকে সিদ্ধ করে এই মানকে সমীকরণের মূল, খেয়াল করো কথাটা, যে মান সমীকরণকে সিদ্ধ করে এই মানকে সমীকরণের মূল বা বীজ বা রোধ, মূল বা বীজ বা রোধ বা সমাধান বলা হয়। মূল বা বীজ বা রোধ বা সমাধান বলা হয়। এখন 2 বসালে একমাত্র শূন্য হয় বা 3 বসালে শূন্য হয়। 2 আর 3 ব্যতীত অন্য কোন মান বসে শূন্য হয় না। এজন্য কখনো কখনো এটাকে শূন্য নামে অভিহিত করা হয়েছে। এই সমীকরণের মূলকে শূন্য নামেও অভিহিত করা হয়েছে। পাতার ওটায়, তার মানে যে মান সমীকরণকে সিদ্ধ করে ওই সময় এটাকে সমীকরণের মূল বলে। তার মানে বীজগণিতের প্রত্যেকটা সমীকরণে অন্তত একটা মূল থাকবে, একাধিক থাকতে পারে, অন্তত একটা মূল থাকবে। ঠিক আছে, খেয়াল করো। নেক্সট ধরো আমরা একটা সমীকরণ লিখলাম, তাহলে প্রশ্ন থাকে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। আচ্ছা, এর আগে একটা বলি, ধরো এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0 একটা সমীকরণ। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত? 1। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 হলে তাহলে এক্স ইকুয়াল টু কত? প্লাস মাইনাস 1। তো দুটা মূল আছে। এখন যদি এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0 না হয়ে যদি এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0 হয়, তাহলে কি হবে? তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 1। এখন কথাটা আছে, ওই যে আমরা ধারণায় আসি যে বাস্তব সংখ্যার বাইরে আর কোনো সংখ্যা নাই। যদি বাস্তব সংখ্যার বাইরে যদি কোনো সংখ্যা না থাকতো তাহলে একটা বাস্তব সংখ্যার সবচেয়ে বড় বৈশিষ্ট্য দাও এক্স বিলংস টু আর হলে, মানে এক যদি বাস্তব সংখ্যা হয়, বাস্তব সংখ্যার বর্গ সবসময় অঋণাত্মক। খুবই গুরুত্বপূর্ণ। এক্স বিলংস টু আর হলে তাহলে এক্স স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, মানে বাস্তব সংখ্যার বর্গ অঋণাত্মক। এটা একটা বাস্তব সংখ্যার সবচেয়ে বড় বৈশিষ্ট্য। বাস্তব সংখ্যাকে বর্গ করলে কখনো নেগেটিভ হয় না। হ্যাঁ, শূন্য হইতে পারে বা শূন্যের চেয়ে বড় হবে। কেলে দেখো, এখানে এক যদি বাস্তব সংখ্যা হইতো তাহলে এখানে এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 1 না, হয় না। বাস্তব সংখ্যার বর্গ তো কখনো নেগেটিভ হয় না। তার মানে এক্স বাস্তব না, তার মানে এক্স বাস্তব না। ঠিক আছে, তাহলে কি সেটা আমরা জানি না। ধরো আমরা ধরলাম এক্স বাস্তব না, তাহলে এক্স, হ্যাঁ এটা বাস্তব না এটা জানি। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু যদি মাইনাস 1 হয় তাহলে এক্স ইকুয়াল টু কত? রুট ওভার মাইনাস 1। ঋণাত্মক সংখ্যাকে কখনো বর্গমূল করা যায় না। ঋণাত্মক সংখ্যাকে কখনো বর্গমূল করা যায় না, এটা কাল্পনিক, বাস্তবে করা যায় না, এটা কাল্পনিক বা ইমাজিনারি। ঠিক আছে, এটাকে আই দ্বারা প্রকাশ করছে। ঠিক আছে, অনেকে বলে ইমাজিনারি থেকে আই দিয়ে আসছে, অনেকে বলে আয়োটা শব্দটা থেকে আই দিয়ে আসছে। ঠিক আছে, যেখানে আই ইকুয়াল কত? রুট ওভার মাইনাস 1। ঠিক আছে, কেউ বলে ইমাজিনারি থেকে আইটা আসছে, কেউ বলে আই ওটা শব্দটা থেকে আই আসছে। ঠিক আছে, আচ্ছা যাক, খেয়াল করো। তাহলে আমরা বললাম এক্স রুট ইকুয়াল, হ্যাঁ ব্লক করে দিই, আই ইকুয়াল টু রুট ওভার মাইনাস 1। ঋণাত্মক সংখ্যাকে কখনো বর্গমূল করা যায় না। তাহলে আই কে যে রুট ওভার মাইনাস 1 কে আই দ্বারা প্রকাশ করছে, রুট ওভার মাইনাস 1 কে আই দ্বারা প্রকাশ করছে, এই প্রতীকটা কে ব্যবহার করছে? এই প্রতীকটা ব্যবহার করছে, এই ছবিটা গণিতবিদ লিওনার্দো অয়লার। ঠিক আছে, এই যে গণিতবিদ লিওনার্দো, এটা হলো অয়লারের ফোন নাম্বার। তুমি অয়লারকে ফোন করে জিজ্ঞাসা করে দেখে নিও আপনি কি এই জটিল সংখ্যার যে আই ইকুয়াল টু রুট ওভার মাইনাস 1 কে প্রকাশ করছেন।
তাহলে জিজ্ঞেস করো, তাহলে আই ইকুয়াল টু রুট ওভার -1, প্রতীকটা ব্যবহার করছে গণিতবিদ লিওনার্দো অয়লার। তা আই ইকুয়াল টু রুট ওভার -1 হলে আই স্কয়ার ইকুয়াল টু -1 ব্লক করে দিই। আই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব 12 নম্বর ক্লাসে। 12 নম্বর ক্লাসটাই শুধু হবে আই নিয়ে, ঠিক আছে? আই নিয়ে আমরা 12 নম্বর ক্লাসে বিস্তারিত আলোচনা করব। আজকে শুধু আমরা এটুকুই রাখি, আই ইকুয়াল টু রুট ওভার -1, আই স্কয়ার ইকুয়াল টু -1, ঠিক আছে? নেক্সট পাতার উল্টায় খেয়াল করো, মাঝখানে একটা দাগ দাও, দিলাম। আমরা দুইটা সমীকরণ লিখব। ধরো x স্কয়ার প্লাস 4 ইকুয়াল 0 একটা সমীকরণ, আর একটা সমীকরণ x স্কয়ার প্লাস 3 ইকুয়াল কত 0। x স্কয়ার প্লাস 4 ইকুয়াল টু 0, তাহলে আমরা এখান থেকে বলতে পারি x স্কয়ার ইকুয়াল কত -4। আবার x স্কয়ার প্লাস 3 ইকুয়াল টু 0 হলে আমরা বলতে পারি x স্কয়ার ইকুয়াল টু কত -3। এখন ব্যাপারটা খেয়াল করো, x যদি বাস্তব সংখ্যা হইতো, তা বাস্তব সংখ্যার বর্গ কখনো নেগেটিভ হয় না, তার মানে x বাস্তব না। x বাস্তব না, তাহলে কি অবাস্তব? আমি এগুলো নিয়ে আলোচনা যাচ্ছি না, এটা পরে আমরা আসতে। তাহলে x স্কয়ার ইকুয়াল যদি -4 হয়, তাহলে x ইকুয়াল কত রুট ওভার -4, x ইকুয়াল কত রুট ওভার -4। তাহলে x স্কয়ার ইকুয়াল যদি -3 হয়, তাহলে x ইকুয়াল টু কত রুট ওভার -3, ঠিক আছে? দেখো রুট ওভারের ভিতরে -4 আছে, তাহলে আমি এটাকে -4 ইন্টু -1 লিখতে পারবো। তাহলে x ইকুয়াল টু কত রুট ওভার 4 ইন্টু কত -1, এই ফর্মে লিখতে পারবো। আবার রুট ওভারের ভিতরে -3 আছে, তা আমি এটাকে লিখতে পারবো 3 ইন্টু কত -1, তাহলে x ইকুয়াল টু কত রুট ওভার 3 ইন্টু কত -1 ফর্মে লিখতে পারবো। লিখলাম। এখন এই রুট ওভারটা যদি ভাঙিয়ে লিখি, রুট ওভার 4 ইন্টু কত রুট ওভার -1, তাহলে লিখি, তাহলে বা x ইকুয়াল টু কত রুট ওভার 4 ইন্টু রুট ওভার -1। আবার এখানে রুট ওভার 3টা ভাঙিয়ে লিখলাম, তাহলে x ইকুয়াল টু রুট ওভার 3 ইন্টু রুট ওভার -1, x ইকুয়াল টু রুট ওভার 3 ইন্টু রুট ওভার -1 লিখলাম, ঠিক আছে? তাহলে বা 4 কে যদি আমরা বর্গমূল করি, তো 4 কে যদি আমরা বর্গমূল করি +-2, তাহলে x ইকুয়াল টু কত +-2, ঠিক আছে? ওই যে আমরা বইলাইছি রুট ওভার -1, ঠিক আছে? এটাকে কি দ্বারা প্রকাশ করছি? আই দ্বারা। তাহলে আমরা রুট ওভার -1, দেখো +-2 এই অংশটুকু বাস্তব, +2 বা -2 এটা বাস্তব, কিন্তু যখন আমি রুট ওভার -1 দিয়ে দিলাম, +2 বা -2 সাথে এখানে এই যে রুট ওভার -1 ইকুয়াল টু কত আই, রুট ওভার -1 ইকুয়াল কত আই, আমি এখানে আই দিয়ে দিলাম। যেই আই দিয়ে দিলাম সে আর বাস্তব থাকে না, তখন আর সে কি বাস্তব থাকে না। শুধু +2 বা -2 বাস্তব। যদি আই দেওয়ার পর বাস্তব হইতো, কথাটা খেয়াল করে দেখো, দেন +2 আর -2 এটা বাস্তব, কিন্তু আই যুক্ত করলাম, আই দেওয়ার পর যদি মাইনাস হইতো, তাহলে তার বর্গ করলে কি -4 হয়ে যায়? বাস্তব সংখ্যার বর্গ তো কখনো ঋণাত্মক হতে পারে না, পারে না। তাহলে আই দিলাম, তার মানে একটা বাস্তব সংখ্যার সাথে যদি আই যুক্ত থাকে সেটার বাস্তব থাকে না। একটা বাস্তব সংখ্যার সাথে যদি আই যুক্ত থাকে তাহলে সেটার কি বাস্তব থাকে না। যেমন আবার খেয়াল করে দেখো, এখানে √3, এখানে x ইকুয়াল টু কত √3 মূলদ, √3 অমূলদ, √3 অমূলদ, এটা বাস্তব। √3 এই √3 কি বাস্তব, এটা বাস্তব। তুমি যেই রুট ওভার -1 এর পরিবর্তে আমরা আই বসাইলাম, যেই রুট ওভার -1 এর পরিবর্তে আই বসাইলাম, এটা বাস্তব থাকে না। এটা কি বাস্তব? তুমি যদি বলো স্যার এটা বাস্তব, √3 আই এটা বাস্তব, কিন্তু বর্গ করলে তো -1 হয়, তাহলে বাস্তব সংখ্যার বর্গ তো কখনো নেগেটিভ হয় না। তাহলে যেখানে আই ইকুয়াল কত রুট ওভার -1, তার মানে আমরা খুব ভালো মতো কথাটা খেয়াল করে দেখি, যদি এই দেখো +2 বা -2 এটা বাস্তব, যে বাস্তব সংখ্যার সাথে আই যুক্ত হয়ে গেছে গা, তখন আর এটা বাস্তব না। আবার দেখো √3 এটা বাস্তব, যেই বাস্তব সংখ্যার সাথে আই যুক্ত হয়ে গেছে গা, তখন এটা কি বাস্তব না, বাস্তব না, এটা বাস্তব না, ঠিক আছে? পাতার উল্টায়, আচ্ছা খেয়াল করো, দেখো ধরো শুধু +-2 এটা বাস্তব, তার সাথে এটা বাস্তব, তার সাথে আই যুক্ত করলাম, সেটা বাস্তব না।
সেটা বাস্তব না। এই যে +2 বা -2 এটা বাস্তব। ধরো এটাকে আমরা b দিয়ে প্রকাশ করলাম, যে কোনো একটা ধ্রুব সংখ্যা আমরা এটাকে b দিয়ে প্রকাশ করলাম, তো b * i ফরম্যাটে এই ফর্মে আছে। এখানে শুধু b বাস্তব, এখানে কি শুধু b বাস্তব, দেন শুধু b এই অংশটুকু শুধু b বাস্তব, তো শুধু i কি কাল্পনিক, শুধু i কি কাল্পনিক। ঠিক আছে, এখন আমি যদি এটার সাথে একটা শূন্য দ্বারা প্রকাশ করি, সামনে শূন্য যোগ করে দিলাম, তাহলে আকৃতিটাকে এই শূন্যটাকে যদি আমরা এ দ্বারা প্রকাশ করি, এই শূন্যটাকে যদি আমরা এ দ্বারা প্রকাশ করি, তাহলে a + ib এই আকৃতিতে আসছে। তাহলে এখানে দেখো এই যে সংখ্যাটা হইলো, এখানে তো প্লাস দিয়ে দুইটা অংশে বিভক্ত করা হয়েছে, এটা প্লাসের আগে আছে, এটা প্লাসের কি পরে আছে। তো প্লাসের পরে আগেরটা কি, এটা বাস্তব, এখানের মধ্যে আই নাই, এটা বাস্তব। ঠিক আছে, আর এখানে আইবি যুক্ত আছে, এখানে আইবি কি যুক্ত আছে, তাহলে এটা কি কাল্পনিক। এটা এর মধ্যে বি হইল কাল্পনিক অংশ, বি হইল আইবি হইল কাল্পনিক, আর কাল্পনিক অংশটা বি। হ্যাঁ, তুমি তো বলতে পারো তাহলে স্যার কাল্পনিক কি আর কাল্পনিক অংশ কি। হ্যাঁ, এটা আজকে আমরা চিত্রতে আসবো, আর্গন চিত্র যখন আসবো তখন আমি বুঝতে পারবো। ক্লিয়ার? দেখো এখানে শুধু আইবি, এই আইবি হলো কাল্পনিক, আর শুধু বি হলো কাল্পনিক অংশ, মানে আয়ের সাথে যেটা যুক্ত থাকবে, আয়ের সাথে যেটা যুক্ত থাকবে সেটা হলো কি কাল্পনিক অংশ। ঠিক আছে, আচ্ছা নেক্সট পাতাটায় দেখো, তাহলে আমরা আসি জটিল সংখ্যা বা জটিল রাশি বা অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা বলতে আমরা কি বুঝি। জটিল সংখ্যা বা জটিল রাশি, লেখো লেখো এটা লেখো, জটিল সংখ্যা বা জটিল রাশি, জটিল সংখ্যা বা জটিল রাশি বা অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা বলতে আমরা কি বুঝি। ধরো a আর b যদি বাস্তব সংখ্যা হয়, মানে a আর b যদি বাস্তব সংখ্যা হয়, তাহলে a + ib আকারের সংখ্যাকে, a + ib আকারের সংখ্যাকে জটিল সংখ্যা বা জটিল রাশি বলে। তাহলে লেখো, তাহলে যদি a ও b বাস্তব সংখ্যা হয়, লিখি যদি a ও b বাস্তব সংখ্যা হয়, যদি a ও b বাস্তব সংখ্যা হয়, তবে a + ib আকারের সংখ্যাকে, a এবং b যদি বাস্তব সংখ্যা হয়, তবে a + ib আকারের সংখ্যাকে জটিল সংখ্যা বা জটিল রাশি বলে। ঠিক আছে, যেখানে i কি, যেখানে i হইল √(-1), এই i হইল √কত -1। তাহলে a ও b যদি বাস্তব সংখ্যা হয়, তাহলে a + ib আকারের সংখ্যাকে জটিল সংখ্যা বা জটিল রাশি বলে। ঠিক আছে, একটা জটিল সংখ্যার দুইটা অংশ, একটা বাস্তব অংশ, একটা কি কাল্পনিক অংশ, এই জন্য অনেক সময়কে দ্বিমাত্রিক সংখ্যাও বলা হয়। তাহলে এই যে এই অংশটুকু প্লাসের আগে আছে, তাহলে a কে বাস্তব অংশ আর ib কে কি, এই b কে কাল্পনিক অংশ বলা হয়। তাহলে তাহলে এই অংশকে, a সংখ্যাটিকে, a কে সংখ্যাটির বাস্তব অংশ a, এটাকে বলা হয় সংখ্যাটির বাস্তব অংশ, এটাকে বলা হয় কি বাস্তব অংশ, আর b কে কাল্পনিক অংশ বলা হয়। লেখো, a ও b যদি বাস্তব সংখ্যা হয়, তাহলে a + ib আকারের সংখ্যাকে জটিল সংখ্যা বা জটিল রাশি বলে। আমরা চিত্র আঁকবো, চিত্র আঁকলে আমরা ক্লিয়ার বুঝতে পারবো যে চিত্রের কোন জায়গায় a + ibটা আছে। ঠিক আছে, তাহলে a কে সংখ্যাটির বাস্তব অংশ বলা হয়, আর b কে কাল্পনিক অংশ বলা হয়, b কে কাল্পনিক অংশ বলা হয়। ঠিক আছে, নেক্সট লেখছো পাতাটায় খেয়াল করে দেখো। এখন একটা জটিল সংখ্যাকে সাধারণত ছোট হাতের জেড দিয়ে প্রকাশ করি। জেড, জটিল সংখ্যাকে সাধারণত আমরা ছোট হাতের জেড দ্বারা প্রকাশ করি, জেড = কত a + ib। তাহলে এর তো দুইটা অংশ, একটা জটিল সংখ্যার দুইটা অংশ a + ib, তাহলে এই জেড এর বাস্তব অংশ, তাহলে এ হইলো বাস্তব অংশ, তাহলে এ হইলো কি বাস্তব অংশ। তাহলে জেড এর বাস্তব অংশকে লেখা হয়, এটাকে রিয়েল পার্ট অফ জেড বা রে জেড দ্বারা প্রকাশ করা হয়।
তাহলে জেড এর বাস্তব অংশকে রিয়েল পার্ট অফ জেড বা রে জেড দ্বারা প্রকাশ করা হয়। আমরা এটাতে বলি আর ই রে, রে জেড, মানে জেড এর বাস্তব অংশ কোনটা। তাহলে কাল্পনিক অংশ, তাহলে আই বি, বি বি হলো তার কাল্পনিক অংশ। এবং কাল্পনিক অংশকে আমরা ইমাজিনারি পার্ট অফ জেড বা ইম জেড দ্বারা প্রকাশ করি। কাল্পনিক অংশটাকে ইমাজিনারি পার্ট অফ জেড বা ইম জেড দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, ইমাজিনারি পার্ট অফ জেড, হ্যাঁ, বা ইম জেড দ্বারা প্রকাশ করি বা এত দ্বারা সূচিত করা হয়। তাহলে লিখলাম। আচ্ছা, একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার বুঝবা। অর্থাৎ মানে জেড, এই জেড এর পরিবর্তে যদি আমি এখানে এ প্লাস আইবি বসাই, অর্থাৎ রিয়েল পার্ট অফ এ প্লাস আইবি ইকুয়াল কত, মানে এ প্লাস আইবি এর বাস্তব অংশ কত, এ। এ প্লাস আইবি এর বাস্তব অংশ কত, এ। এখন যদি বলি এ প্লাস আইবি এর কাল্পনিক অংশ কত, তাহলে বি। এ প্লাস আইবি এর কাল্পনিক অংশ কত, বি। এটা বাস্তব, আইবি হইল কাল্পনিক, এটা হলো তার কাল্পনিক অংশ, এটা তার কি কাল্পনিক অংশ। ঠিক আছে, আর এই এ হইল বাস্তব অংশ, এই অংশ এ কি বাস্তব অংশ। ঠিক আছে, তাহলে সুতরাং যদি আমরা বলি রিয়েল পার্ট অফ, মনে করো 5 + 4i, 5 + 4i এর বাস্তব অংশ কত, 5 + 4i এর বাস্তব অংশ কত, 5। আচ্ছা, আবার ইমাজিনারি পার্ট অফ 5 - 4i, 5 - 4i এর কাল্পনিক অংশ কত, আই বাদ দিয়ে বাকিটুকু যা থাকবে এটা তার কি কাল্পনিক অংশ, তার মানে -4, তার মানে কত, -4। আই বাদ দিয়ে বাকিটুকু যা থাকবে সেটা তার কাল্পনিক অংশ। ঠিক আছে, নেক্সট পাতার উল্টায়। এখন দেখো, খেয়াল করো। তাহলে যদি এটি লিখবে অবশ্যই লিখবে এটি, যদি জেড ইকুয়াল টু এ প্লাস আইবি হয়, মানে ধরো এ প্লাস আইবি একটা জটিল বাস্তব অংশ, জটিল সংখ্যা, তার তো দুটো অংশ, একটা বাস্তব অংশ, এটা কি কাল্পনিক অংশ। মনে করো বাস্তব অংশ এই এ এর মানটা মনে করো 0 হয়ে গেছে গা, তাহলে বাস্তব অংশ এ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে জেড ইকুয়াল টু কত, আইবি, শুধু আইবি। তার কি বাস্তব অংশ আছে? না। যদি বাস্তব অংশ না থাকে তখন এই জটিল সংখ্যাটাকে বলা হয় বিশুদ্ধ কাল্পনিক। ঠিক আছে, পিওরলি ইমাজিনারি, তখন এটাকে বলা হয় বিশুদ্ধ কাল্পনিক। হ্যাঁ, চিত্রের কোন জায়গায় আছে, আইবিটা কোন জায়গায় আছে, এ প্লাস আইবিটা কোন জায়গায় আছে, এগুলো পরে আমরা আলোচনা করব। ঠিক আছে, এখন যদি বি যদি 0 হয়, কাল্পনিক অংশ যদি 0 হয়, তাহলে বি ইকুয়াল 0 হলে জেড ইকুয়াল টু এ। তাহলে এত বাস্তব অংশ, এ কি বাস্তব না? হ্যাঁ, তখন এটাকে বলা হয় বিশুদ্ধ বাস্তব। তার মানে বাস্তব সংখ্যাও একটা কি জটিল সংখ্যা, প্রত্যেকটা বাস্তব সংখ্যাই একটা কি জটিল সংখ্যা। স্যার এটা কি কইলেন, এতদিন পরে এটা কি শুনলাম? হ্যাঁ, খেয়াল করো পনেরোটাই। ধরো একটা জটিল সংখ্যা হলো এ প্লাস আইবি, এ প্লাস আইবি একটা জটিল সংখ্যাকে এ কমা বি এই ক্রমজোড় আকারে প্রকাশ করা যায়। তাহলে একটা জটিল সংখ্যাকে স্টার দিয়ে লেখা, জটিল সংখ্যা এ প্লাস আইবি কে এটা স্টার দিলাম, লেখো স্টার দিই। একটা জটিল সংখ্যা এ প্লাস আইবি কে ক্রমজোড় আকারে প্রকাশ করে গণিতবিদ উইলিয়াম রোয়ান হ্যামিল্টন। একটা জটিল সংখ্যা এ প্লাস আইবি কে এ কমা বি একটা জটিল সংখ্যাকে ক্রমজোড় আকারেও প্রকাশ করা যায়, প্রকাশ করেন গণিতবিদ উইলিয়াম রোয়ান হ্যামিল্টন। ঠিক আছে, এটি পরীক্ষাতে আসবে না, এগুলা এমসিকিউ টিমসিকিউ এগুলোতে কিছুতেই আসবে না। জটিল সংখ্যাকে কে প্রকাশ করেন এগুলো কিছু আসে না, এটা জাস্ট জানার জন্য। তা আমরা বলতে পারি সুতরাং এ প্লাস আইবি বা 1 + 2i এটা জটিল সংখ্যা, এটাকে যদি আমরা ক্রমজোড়ে প্রকাশ করি তাহলে 1,2, তো 1,2। হ্যাঁ, তুমি মনে করতে পারো স্যার এটা কি বিন্দু, এটা কি ভুজ, এটা কোটি, এটা কি ভুজ আর কোটি না। তাহলে 0 + i এটা জটিল সংখ্যা, এটাকে যদি আমরা ক্রমজোড়ে প্রকাশ করি তাহলে কত, 0,1। ঠিক আছে, তাহলে 2 - 3i এটা জটিল সংখ্যা, এটাকে যদি আমরা ক্রমজোড়ে প্রকাশ করি তাহলে 2, - 3।
দিলাম, ঠিক আছে। নেক্সট পাতাটায় খেয়াল করো, এই যে আমরা আসি জটিল সংখ্যার জ্যামিতিক প্রতিরূপ বা আর্গন চিত্র। এই যে আমরা চিত্রটা একটু বোঝার চেষ্টা করি। ওই যে বলছিলাম না P1 P2 P3 P4 কই আছে, বাস্তব রেখার উপরে বা নিচে কোনো সংখ্যা আছে কিনা, শুরুতে বলছিলাম না, এটা নিয়ে আলোচনা করব। আমরা করি, খেয়াল করো, ধরো এটা বাস্তব রেখা, ঠিক আছে, এটা কাল্পনিক রেখা। কারণ তুমি প্রশ্ন করতে পারো তাহলে আমরা যে এটা যদি বাস্তব রেখাকে আমরা এক্স ও এক্স ড্যাশ দ্বারা প্রকাশ করলাম, আর কাল্পনিক রেখাটাকে আমরা কি প্রকাশ করি ওয়াই ও ওয়াই ড্যাশ। কারণ তুমি প্রশ্ন করতে পারো, কোনো প্রশ্ন আছে, করতেই পারো। এই বাস্তব রেখা বা রিয়েল অ্যাক্সিস, ঠিক আছে, এটা কাল্পনিক রেখা বা ইমাজিনারি অ্যাক্সিস, তুমি যে কেউ প্রশ্ন করতে পারে স্যার কাল্পনিকটা কেন লম্বভাবে হইলো, আমি এটা যদি বাস্তব রেখা হয় তাহলে কাল্পনিক রেখাটা আমি কেন 30 ডিগ্রি 40 ডিগ্রি বা 50 ডিগ্রি কোণে নেই নেই, কেউ প্রশ্ন করতেই পারো। হ্যাঁ, এটা আমরা 12 নম্বর ক্লাসে বলছিলাম, 12 নম্বর ক্লাসে এটা আলোচনা করবো। ওই যে বলিনি কথাটা যে এই আইন নিয়ে আলোচনা করব 12 নম্বর ক্লাসে, ঠিক আছে। ধরো এখানে এটা তো সব বাস্তব, এখানে সংখ্যা রেখা সকল বাস্তব সংখ্যাগুলো আছে, সংখ্যা রেখা সকল বাস্তব সংখ্যাগুলো আছে। ধরো এখানে পি একটা বিন্দু, প্রথম চতুর্ভাগে পি বিন্দু থেকে বাস্তব অক্ষের উপর লম্ব অঙ্কন করলাম, নাম দিলাম পি এন। এখন ও বিন্দু থেকে এন বিন্দু দূরত্ব, এই অংশটুকু তো বাস্তব, পিওরলি বাস্তব, একটা বাস্তব অক্ষ বরাবর, এটা এ, যদি আমি এটা এ হয়। আর ও এই পি বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব, এটা কাল্পনিক অক্ষ বরাবর, আমি ধরলাম এটা দৈর্ঘ্য কত বি। তাহলে এই অংশটুকু বাস্তব, এই অংশটুকু কি বাস্তব, ঠিক আছে, আর এই অংশটুকু কাল্পনিক, এটা কাল্পনিক অক্ষ বরাবর। তখন এই বিন্দুতে যে একটা সংখ্যা হয়েছে, এই বিন্দুতে পি বিন্দুতে, এটাই জটিল সংখ্যা জেড, যেটাকে আমরা এ প্লাস আইবি দ্বারা প্রকাশ করি, এ প্লাস আইবি দ্বারা প্রকাশ করি। তাহলে এ প্লাস আইবি কে তো ক্রমজোরে প্রকাশ করা যায়, তাহলে এ প্লাস আইবি কে যদি ক্রমজোরে প্রকাশ করি তাহলে এটা কত বিন্দুটা কি, তাহলে এ কমা বি। আচ্ছা, ঠিক আছে। তখন এই যে কথাটা খেয়াল করো, এই যে জটিল সংখ্যাটা, এই অংশটুকু এটা বাস্তব, এটা আমরা স্কুল পর্যায়ে শুধু বাস্তব সংখ্যা সম্বন্ধে ধারণা ছিল, কাল্পনিক সম্বন্ধে কোনো ধারণা ছিল না। তাহলে এই অংশটুকু কাল্পনিক, এই অংশটুকু কি কাল্পনিক, এটা কাল্পনিক অংশ। তাহলে বাস্তব অংশটা যদি এ হয়, বাস্তব অংশটা যদি এ হয় আর কাল্পনিক অংশটা যদি বি হয়, তখন এটাকে আমরা প্রকাশ করি এ প্লাস আই বি দ্বারা, আর ক্রমজোরে প্রকাশ করলে কত এ কমা কত বি। এখন আসি, দেখো ধরো বাস্তব অংশ এ ইকুয়াল যদি 0 হয়, বাস্তব অংশ যদি কোনো বাস্তব অংশ যদি না থাকে, এই জটিল সংখ্যার বাস্তব অংশ যদি না থাকে, এ যদি 0 হয়, তাহলে জেড ইকুয়াল টু কত আইবি। আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যেটা বিশুদ্ধ কাল্পনিক। তখন আচ্ছা, যদি বাস্তব অংশ যদি না থাকে তাহলে পি এই বিন্দুতে জটিল সংখ্যাটা কি থাকবে, খেয়াল করো, যদি বাস্তব অংশটা যদি না থাকে তাহলে পি কি এখানে থাকবে না, পি তখন এখানে থাকবে না। পি কি করবো, পি চলতে চলতে, দেখো পি চলতে চলতে কাল্পনিক অক্ষে দেবো গা। খুব ভালো মতো খেয়াল করো, যদি বাস্তব অংশ এই অংশটা যদি না থাকে তাহলে পি কি এখানে থাকবে না, পি তখন চলতে চলতে কি করবে, এই কাল্পনিক অক্ষের মধ্যে আইসা পড়ছে। তাহলে এইখানে যখন আইসা পড়ছে তখন তো তার কোনো বাস্তব পার্ট নাই, তখন তো তার কোনো বাস্তব পার্ট নাই, সে কাল্পনিক অক্ষের উপর আছে। তখন এটাকে বলা হয় বিশুদ্ধ কাল্পনিক, পিওরলি ইমাজিনারি। তার মানে বিশুদ্ধ কাল্পনিক গুলা সবসময় কাল্পনিক অক্ষে থাকবে, বিশুদ্ধ কাল্পনিক গুলা সবসময় কি কাল্পনিক অক্ষে থাকবে, যার কোনো বাস্তব পার্ট নাই। বিশুদ্ধ কাল্পনিক গুলা কাল্পনিক অক্ষে থাকবে, যার কোনো বাস্তব পার্ট নাই। কিন্তু আবার ধরো কাল্পনিক অংশ যদি শূন্য হয়ে যায়, মানে বি ইকুয়াল টু 0 হলে, তখন কি পি কি এনো থাকবে, তখন কি পি এনো থাকবে না, তখন পি চলতে চলতে এইখানে এসে পড়বে, মানে বাস্তব মানে এন এর উপর এসে পড়বে, তাহলে সংখ্যা রেখার বাস্তব রেখার উপর এসে পড়বে, ঠিক আছে। তখন জেড ইকুয়াল টু কত হইব এ, তখন এই পি তো এটা বি থাকবে না, তখন জেড ইকুয়াল টু এ হবে, তখন এটা কি দেবো গা বিশুদ্ধ বাস্তব,
পিওরলি রিয়েল। তার মানে কথাটা খেয়াল করে দেখো, যদি কোনো সংখ্যা বিশুদ্ধ বাস্তব হয়, যদি কোনো সংখ্যা বিশুদ্ধ বাস্তব হয় তাহলে বাস্তব রেখায়, তাহলে বাস্তব রেখায় থাকবে, যার কোনো কাল্পনিক পার্ট নাই। যদি কোনো সংখ্যা বিশুদ্ধ কাল্পনিক হয় তাহলে থাকবে সে কাল্পনিক রেখায়, তার মানে যার কোনো বাস্তব পার্ট নাই। আর যদি বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ দুটাই থাকে তাহলে সে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ যে কোনো চতুর্ভাগে থাকতে পারে। ঠিক আছে, নেক্সট পাতানোটায় খেয়াল করো। তাহলে গণিতবিদ বাউস, আবার ভাইব না দেন গাউসের ছোট ভাই, গণিতবিদ বাউস একটা জটিল সংখ্যাকে সর্বপ্রথম a+ib আকারে প্রকাশ করছে। একটা জটিল সংখ্যাকে লিখে রাখো, এটি পরীক্ষাতে আসবে না, এটি পরীক্ষায় আসবে না, জাস্ট লেখা রাখা, খাতার মধ্যে লেখা রাখা, তুমি যেন অন্যের চেয়ে একটু বেশি জানো এটা জানাইলে আর কি। গণিতবিদ বাউস সর্বপ্রথম একটা জটিল সংখ্যাকে a+ib আকারে প্রকাশ করছে, করুক। ঠিক আছে, তা আমরা সেই জটিল সংখ্যার প্রয়োগ কোথায় আমরা জটিল সংখ্যা ব্যবহার করি? ওই যে আমরা মোবাইলে কথা বলি না, আই নাকি আবিষ্কার না হলে জটিল সংখ্যা এই মোবাইলে নাকি কথা বলা যাবে না। যাক, আমরা বলি কোয়ান্টাম ফিজিক্সে জটিল সংখ্যা ব্যবহার করা হয়, কোয়ান্টাম মেকানিক্সে জটিল সংখ্যা ব্যবহার করা হয়, ফ্লুইড ডাইনামিক্সে জটিল সংখ্যা ব্যবহার করা হয়। এটি তোমরা বড় ক্লাসে পাবা। ঠিক আছে, নেক্সট পাতালটায়। আচ্ছা, একটা জটিল সংখ্যা সেটকে, বাস্তব সংখ্যা সেটকে আমরা আর দ্বারা প্রকাশ করি, বড় হাতের আর। জটিল সংখ্যা সেটকে এইভাবে না, ঠিক এইভাবে কম্পিউটারে লেখা না, তাহলে বড় হাতের সি লিখে মাঝখানে দাগ দিয়ে প্রকাশ করা হয়, এত দ্বারা প্রকাশ করা হয়। একটা জটিল সংখ্যা সেটটাকে, কমপ্লেক্স নাম্বারের টোটাল সেটটাকে সি দ্বারা প্রকাশ করা হয়। আর পার্টিকুলারলি একটা জটিল সংখ্যাকে প্রকাশ করে জেড দিয়ে, একটা জটিল সংখ্যাকে প্রকাশ করে কি দেয়া, জেড দেয়া। জটিল সংখ্যা সেটটাকে প্রকাশ করা হয় সি দ্বারা, তাহলে বড় হাতের সি লিখে মাঝখানে তুমি দাগ দিয়ে দিলা। তাহলে কাজেই সি ইকুয়াল টু আমরা বলতে পারি তাহলে জেড a+ib, তাহলে এ আর বি কেমন সংখ্যা, বাস্তব সংখ্যা। এখানে এ আর বি এর ভিন্ন ভিন্ন মান বসাইলে লাখ লাখ কোটি কোটি জেড আসবে। সবগুলা সেটকে আমরা সি দ্বারা প্রকাশ করি, মানে সবগুলোকে একসাথে আমরা সি দ্বারা প্রকাশ করি। তাহলে খেয়াল করো কথাটা, খুবই একটা গুরুত্বপূর্ণ কথা। মনে করো যে কোনো একটা বাস্তব সংখ্যা 2, 3, 5, 7, 10, 15 যা একটা বাস্তব সংখ্যা। তাহলে দেখো যে কোনো একটা বাস্তব সংখ্যা 2, এটা বাস্তব। মনে করি যে কোনো বাস্তব সংখ্যা 2, তাহলে আমরা লিখে দিই 2 বিলংস টু কত আর, এটা বাস্তব। আমরা এই 2টাকে যদি 0+i দিয়ে প্রকাশ করি, 2+0i, 2+0i, এটা কি কাল্পনিক। ঠিক আছে, এটা হলো কি কমপ্লেক্স। তার মানে প্রত্যেকটা জটিল বাস্তব সংখ্যাকে জটিল সংখ্যার ফর্মে লেখা যায়। তার মানে রিয়েল নাম্বার ইজ এ সাবসেট অফ কমপ্লেক্স নাম্বার। তার মানে আসলে বাস্তব সংখ্যা বলতে কোনো সংখ্যা নাই, যা আছে সব জটিল। বাস্তব সংখ্যা দুইটা, জটিল সংখ্যা দুইটা অংশ, একটা বাস্তব অংশ, একটা কাল্পনিক অংশ। এতদিন শুধু আমরা বাস্তব অংশটা পড়ছি। ঠিক আছে, তার মানে জটিল সংখ্যা মানে বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার ইজ এ সাবসেট অফ কি কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে, নেক্সট এই আমরা চিত্রটা দিলাম, এখানে যে রিয়েল নাম্বার সেট, এখানে কি কমপ্লেক্স নাম্বার সেট, মানে সব সংখ্যা যা আছে সবই কি জটিল। জটিল সংখ্যার দুইটা অংশ, একটা বাস্তব অংশ, একটা কাল্পনিক অংশ। এতদিন শুধু আমরা বাস্তব অংশটা নিয়ে পড়ছি, পাতারটাই এলে আগার দরকার নেই। এটা জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার। আচ্ছা, জটিল সংখ্যার জ্যামিতিক প্রতিরূপ বা আর্গন চিত্র আমরা মাত্র পড়াইছি না। জটিল সংখ্যার জ্যামিতিক চিত্র, এই যে আমরা জটিল সংখ্যাটা পড়ছিলাম, আমরা যে চিত্রের সাহায্যে আমরা জটিল সংখ্যাকে সূচিত করি ওই চিত্রটাকে বলা হয় আর্গন চিত্র। এটা সুইস গণিতবিদ রবার্ট আর্গন 1806 খ্রিস্টাব্দে লেখচিত্রের সাহায্যে প্রথম এই জটিল সংখ্যাটাকে প্রকাশ করছে। খেয়াল করো, সুইস গণিতবিদ জন রবার্ট আর্গন 1806 সালে জটিল সংখ্যাকে লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করছে এবং উনার নাম অনুসারে এটাকে আর্গন চিত্র বলা হয়। এটা লেখা রাখো, তার নাম অনুসারে জটিল সংখ্যার জ্যামিতিক প্রকাশকে আর্গন চিত্র বলা হয়। কার নাম অনুসারে? রবার্ট আর্গন 1806 খ্রিস্টাব্দে জটিল সংখ্যাটাকে লেখচিত্রের মাধ্যমে আঁকছে। খেয়াল করো, এই যে আমরা যে জটিল সংখ্যাটা আঁকলাম এটা একটা স্মার্ট বোর্ডের মধ্যে আঁকছি না, কালো তলের মধ্যে আঁকছি না, আঁকছি।
তাহলে জটিল সংখ্যাকে আমরা যে তলের মধ্যে অঙ্কন করা হয় এটাকে বলা হয় জটিল তল। এটাকে বলা হয় জটিল তল বা আর্গন সমতল বা জেড সমতল বা XY প্লেন। ঠিক আছে, যে তলের সাহায্যে আমরা যে তলের উপর জটিল সংখ্যাটা অঙ্কন করি এই তলটাকে বলা হয় জটিল তল। ঠিক আছে, তাহলে আজকে আমরা জটিল সংখ্যা নিয়ে আলোচনা করছি, আমরা আর্গন চিত্র নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, প্রথম ক্লাসটা এই পর্যন্তই ছিল। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।